আচ্ছা, আমেরিকা আর ইসরায়েল কি নিজেদের কবর নিজেরাই খুঁড়ছে? বাইরে থেকে যেটাকে একটা বিশাল বিজয় বলে মনে হচ্ছে, পর্দার আড়ালে সেটাই কি আসলে এক মহা বিপর্যয়ের সংকেত দিচ্ছে? মানে এত সব ড্রোন, মিসাইল আর টপ ক্লাস টেকনোলজির দাপট, সেটা কি শেষ পর্যন্ত ইরানের একটা মাস্টার স্ট্র্যাটেজির কাছে হেরে যাচ্ছে? আজ আমরা এমন একটা সংঘাতের গভীরে যাব যেখানে আসলে একটা নয়, দুটো ভিন্ন যুদ্ধ একসাথে চলছে। দেখুন, একটা যুদ্ধ হচ্ছে আকাশে, যা আমরা সবাই টিভিতে দেখছি, কিন্তু আসল যুদ্ধটা চলছে পর্দার আড়ালে। আর সেটাই কিন্তু অনেক বেশি প্রভাবশালী, আর সম্ভবত এই খেলার আসল নির্ণায়ক। তো চলুন প্রথমে সেই যুদ্ধটা নিয়েই কথা বলি, যেটা সারা বিশ্বের মিডিয়ার হেডলাইনে রয়েছে। ব্যাপারটা হচ্ছে, একদিকে আমেরিকা আর ইসরায়েল তাদের লেটেস্ট টেকনোলজি দিয়ে ইরানের ওপর একের পর এক হামলা চালাচ্ছে, আর বাইরে থেকে দেখে মনে হচ্ছে অনেক ক্ষতিও হচ্ছে। কিন্তু আসল গল্পটা অন্যখানে। ইরানের মূল যে সামরিক শক্তি, তার একটা বিশাল অংশই রয়েছে মাটির অনেক গভীরে, মানে আন্ডারগ্রাউন্ডে। আর এই পরিকাঠামো এতটাই শক্তিশালী যে আকাশ থেকে বোমা ফেলে এটা ধ্বংস করা প্রায় অসম্ভব। ফলে কি হচ্ছে? মূল টার্গেটে হিট করতে না পেরে হামলাগুলো আস্তে আস্তে সাধারণ মানুষের এলাকার দিকে সরে যাচ্ছে। কিন্তু এতে ইরানের টিকে থাকার যে ক্ষমতা, সেটার ওপর কিন্তু তেমন কোনো প্রভাব পড়ছে না। আর ঠিক এই পয়েন্ট থেকেই শুরু হচ্ছে দ্বিতীয় এবং আরও অনেক বেশি জটিল একটা যুদ্ধ। এই দ্বিতীয় যুদ্ধটা কিন্তু কোনো ফাইটার জেট বা মিসাইল দিয়ে লড়া হচ্ছে না। এটা হচ্ছে বিশ্ব অর্থনীতিকে কেন্দ্র করে একটা নার্ভের খেলা। আর এখানেই ইরান তার সবচেয়ে বড় কার্ডটা খেলেছে। মানে আসল লড়াইটা বোমা দিয়ে হচ্ছে না, হচ্ছে বিশ্ব অর্থনীতিকে টার্গেট করে। এটা ভূগোল আর ইকোনমিক্সের এমন একটা খেলা, যেখানে ইরান ঠিক এমন একটা জায়গায় আঘাত করেছে যা আমেরিকা বা ইসরায়েলের মিলিটারি কন্ট্রোলের পুরোপুরি বাইরে। এই যে দেখছেন হরমুজ প্রণালী, ম্যাপে দেখতে হয়তো খুব ছোট্ট একটা জলপথ, তাই না? কিন্তু বিশ্বের প্রায় 20% তেল আর গ্যাস কিন্তু এই সরু পথ দিয়ে যায়। মানে পুরো বিশ্বের এনার্জি সিকিউরিটি এটার উপরই নির্ভর করে আছে। এখন সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো ইরানের স্ট্র্যাটেজিটা। ইরান কিন্তু এই পথটা পুরোপুরি বন্ধ করছে না, কারণ সেটার কোনো দরকারই নেই। তারা শুধু এক ধরনের স্ট্র্যাটেজিক আনসার্টেনিটি বা কৌশলগত অনিশ্চয়তা তৈরি করছে। মানে মাঝে মাঝে ড্রোন, মিসাইল বা মাইন ব্যবহার করে তারা শুধু একটা সিগন্যাল দিচ্ছে যে এই রাস্তাটা আর আগের মতো সেফ না। আর শুধু এই একটা সিগন্যালের এফেক্ট হয়েছে মারাত্মক। দেখুন, শিপিং কোম্পানিগুলো আর রিস্ক নিতে চাইছে না, ফলে জাহাজের ইন্স্যুরেন্স খরচ হয়ে গেছে আকাশ ছোঁয়া। তেলের সাপ্লাইতে সমস্যা হচ্ছে আর দামও বাড়ছে। এই চাপটা এখন আর শুধু একটা অঞ্চলে সীমাবদ্ধ নেই, এটা ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। আর এখানেই কিন্তু এই কৌশলের আসল পাওয়ার। আমেরিকা বা ইসরায়েল আকাশে যতই পাওয়ার দেখাক, তারা এই জিওগ্রাফিক্যাল রিয়ালিটিটা বদলাতে পারছে না। কারণ বোমা দিয়ে একটা শহর হয়তো ধ্বংস করা যায়, কিন্তু একটা সমুদ্র পথের অর্থনৈতিক গুরুত্বকে তো আর মুছে ফেলা যায় না। এর ফলে যা হয়েছে, আমেরিকা আর ইসরায়েল এমন এক স্ট্র্যাটেজিক ফাঁদে আটকা পড়েছে, যেখান থেকে বেরোনোর তিনটা রাস্তাই খুব পেইনফুল আর রিস্কি। ব্যাপারটা অনেকটা দাবার বোর্ডের চেকমেটের মতো। 1 নম্বর, তারা যদি এখন ইরানের সাথে আলোচনায় বসে, তাহলে সেটাকে নিজেদের হার মেনে নেওয়ার মতোই দেখাবে। 2, যদি তারা কিছুই না করে, চুপচাপ বসে থাকে, তাহলে তেলের দাম বাড়তেই থাকবে, যা আমেরিকার অর্থনীতি আর লিডারশিপের ওপর সরাসরি অ্যাটাক করবে। আর 3 নম্বর, যেটা সবচেয়ে ভয়ঙ্কর অপশন, সেটা হলো স্থলপথে আক্রমণ। ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় সেটা একটা লম্বা আর রক্তক্ষয়ী দুঃস্বপ্নে পরিণত হতে পারে। আর এখানেই ইরানের স্ট্র্যাটেজির মূল বিষয়টা পরিষ্কার হয়ে যায়। দেখুন, তাদের কিন্তু জেতার কোনো দরকারই নেই, তাদের একটাই লক্ষ্য, টিকে থাকা। আর যতদিন তারা এই সিচুয়েশনটা ধরে রাখতে পারবে, ততদিন আমেরিকার জন্য এই সংকট আরও বাড়তে থাকবে। তাহলে এই পুরো পরিস্থিতিটা মডার্ন ওয়ারফেয়ার আর পাওয়ার সম্পর্কে আমাদের কি শেখাচ্ছে? শক্তি মানেই যে সবসময় বড় বড় অস্ত্র বা হাইটেক জিনিসপত্র, তা কিন্তু না। অনেক সময় একটা সঠিক জিওগ্রাফিক্যাল পজিশন, একটা স্মার্ট স্ট্র্যাটেজি আর ঠিক সময় নেওয়া একটা সিদ্ধান্তই বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল দেশকেও চাপে ফেলে দিতে পারে। ইরান ঠিক সেই কাজটাই করেছে। তাই এই যুদ্ধটা এখন আর শুধু কোনো রিজিয়নাল কনফ্লিক্ট নেই, এটা একরকমভাবে পুরো গ্লোবাল সিস্টেমের বিরুদ্ধেই একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, যা বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ইতিহাস তো এটাই বলে যে যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু সম্মানজনকভাবে শেষ করাটা খুবই কঠিন। ইরান হয়তো জিততে চায় না, তারা শুধু সার্ভাইভ করতে চায়। আর এই টিকে থাকার স্ট্র্যাটেজি এখন আমেরিকার জন্য একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
কিন্তু আসল প্রশ্নটা হলো, এই স্ট্র্যাটেজিক খেলাটা কি শেষ পর্যন্ত বিশ্বকে আরও বড় কোনো সংকটের দিকে ঠেলে দেবে? আপনাদের কি মনে হয়?